অ্যালগরিদম এবং ফ্লোচার্টের কাজের ধারাবাহিকতায় আমরা জিও অ্যালগরিদম এবং ফ্লোচার্টের আরও কিছু উদাহরণ দেখব। তো এগুলো করতে হবে, আমি যতগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই করা লাগবে, পাশাপাশি বইতে আরও যেগুলো আছে সেগুলো দেখতে হবে। আই হোপ এগুলো করলে এবং দেখলে পরে তোমার এরকম রিলেটেড প্রবলেমগুলো দূর হয়ে যাবে। আমরা প্রথমে আসি, আজকে যে প্রবলেমটা প্রথমে দেখতে পাচ্ছ যে সেন্টিগ্রেড ও ফারেনহাইট তাপমাত্রার সম্পর্ক, আমরা 9-10-এর বইতে সেটা দেখেছি। সেখানে এরকম ছিল যে C/5 ইকুয়াল F-32/9। এখন সি কি আর এফ কি? সি হচ্ছে আমার সেন্টিগ্রেড টেম্পারেচার এবং এফ হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার। তো এই সমীকরণের মাধ্যমে আমরা হচ্ছে একটা টেম্পারেচারকে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে নিতে পারি, অথবা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, অথবা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, মানে একটা থেকে আরেকটাতে নেওয়া যায় আর কি। তো সেটা এখানে বললো যে সেন্টিগ্রেডকে ফারেনহাইটে পরিবর্তন করার জন্য একটি অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করো, অথবা উল্টা কথাটাও বলতে পারতো যে ফারেনহাইটকে সেন্টিগ্রেডে পরিবর্তন করার জন্য একটি অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করো। তাহলে যদি তোমাকে বলে যে তুমি সেলসিয়াস টেম্পারেচারকে তুমি ফারেনহাইটে প্রকাশ করো, তখন হচ্ছে এটা। আর যদি বলে যে তুমি হচ্ছে যে ফারেনহাইটকে সেলসিয়াসে প্রকাশ করো, তখন সূত্র হচ্ছে এটা, অর্থাৎ F-32/9 আর এখানে ইন্টু কত 5, অর্থাৎ তুমি সি এর মান বের করতেছো, ঠিক আছে। তাহলে যদি বলে যে তোমাকে ফারেনহাইটকে সেলসিয়াসে প্রকাশ করো, তাহলে এটা। আর যদি বলা হয় সেলসিয়াসকে ফারেনহাইটে প্রকাশ করো, মানে ফারেনহাইটের মান বের করো, তাহলে সেটা হচ্ছে তখন সূত্র এটা। এবং দুইটা কাজই হুবহু সেম, জাস্ট আমাকে কি বলছে সেটার উপর ভিত্তি করে কখনো এটা কখনো এটা হবে, বাট কাজের যে ডেফিনেশন বা কাজের ধাপগুলো সেটা হুবহু এক। তাহলে এটা করার জন্য আমরা প্রথমে কি করব, কাজটা শুরু করব। এখন আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে আমি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় কনভার্ট করতেছি। তাহলে কাজটা আমি শুরু করলাম। তাহলে আমি যদি সেলসিয়াসকে ফারেনহাইটে প্রকাশ করতে চাই, তাহলে আমার সেলসিয়াস টেম্পারেচারটা কত সেটা জানতে হবে, অর্থাৎ সি এর মানটা জানতে হবে। সেটাই লেখা হলো, অর্থাৎ সেটাই ইনপুট দেওয়া হলো যে সেন্টিগ্রেড তাপমাত্রা সি ইনপুট দেই, বা সি এর মান নেই, সেন্টিগ্রেড টেম্পারেচার সি এর মান নেই। এটা হচ্ছে তোমার কাজ শুরু করছো, এটা তুমি ইনপুট দিছো। এখন ইনপুট তোমার পাওয়া হয়ে গেছে, মানে তুমি সি এর মান পেয়ে গেছো। তাহলে পরবর্তী এটা প্রসেস লিখবা যে হিসাব করি মান বের করি। তাহলে হিসাব করলে অর্থাৎ সি এর মান বসাতে তোমার ফলাফল চলে আসবে। ফলাফল কি বের হবে? এফ বের হবে। এফ কি? এফ হচ্ছে ফারেনহাইট তাপমাত্রা। তাহলে লিখবা কি যে ফলাফল ফারেনহাইট টেম্পারেচার এফ এর মান পাই। কাজ শেষ। খুবই সহজ, এবং গত ক্লাসে যেগুলো করেছি এগুলোর মতোই। তো আমি যদি এটার ফ্লোচার্টটা দেখাই, তাহলে সেটা এরকম হবে যে আমি কাজটা শুরু করলাম, মানে স্টার্ট, এটা বাংলাও লেখা যাবে, ইংরেজিতেও লেখা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমার যখন স্টার্ট আমি করতেছি, তখন সেক্ষেত্রে আমাকে এটা দিতে হবে উপবৃত্ত বা ইলিপস। এরপরে আমি ইনপুট দিলাম, তাহলে সামান্তরিক আঁকবো, এবং সেখানে ইনপুট দিলাম কি যে সেন্টিগ্রেড তাপমাত্রা আমি সি নিলাম। এরপর হচ্ছে প্রসেস, সুতরাং আয়তক্ষেত্র আঁকা হলো, এবং সেখানে আমি সূত্রটা লিখে দিলাম, এটা হচ্ছে প্রসেস। তারপর আমি ফলাফল পাবো, মানে প্রিন্ট। ফলাফল মানে কি? প্রিন্ট। কী পাবো? এফ পাবো, বা এফের মান পাবো। তারপর আমার কাজটা শেষ। তাহলে দেখো খুবই সহজ একটা কাজ ছিল। আমরা আজকে মূলত এটা বাকি ছিল বলে ওই ওই কাজের ধারাবাহিকতাগুলোর মধ্যে এটা দেখালাম, বাট আমরা আজকে মূল যে কাজগুলো দেখাবো সেটা হচ্ছে আমাদের আজকে শর্ত আসবে। দুঃখিত। তো আমাদের ইতিমধ্যে আমরা যে কাজগুলো করছি সেখানে আমাদের কিন্তু শর্ত আসে নাই। আমরা কাজ শুরু করছি, ইনপুট দিছি, প্রসেস হয়েছে, কাজের আউটপুট পাইছি, শেষ হয়েছে, এরকম ছিল আমাদের যে ধাপগুলো সেগুলো। কিন্তু আমরা আজকে যে কাজ করব সেখানে আমাদের শর্ত আসবে। কী আসবে? শর্ত। তো শর্ত যখন আসবে তখন এদের ফ্লোচার্টটা কীরকম হবে? কাজ করার ধাপ তো একই, মানে অ্যালগরিদম তো সহজ জিনিস, বা অ্যালগরিদমের কাজ করা খুবই সহজ, কিন্তু এটা ফ্লোচার্টটা কীরকম হবে সেটা আমরা একটু দেখি। তোমাকে এখানে যে যে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হলো সেটা হলো এরকম যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অথবা দেওয়া থাকলে তা কোনো ত্রিভুজ গঠন করে কি না তা যাচাইয়ের জন্য একটি অ্যালগরিদম একটা ফ্লোচার্ট অঙ্কন করো। তাহলে তোমার এটা কাজটা খুবই সহজ। আমরা যখন জ্যামিতি করেছি তখন সেখানে আমরা দেখছি যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজ আঁকা সম্ভব কি না। এটা কখন সম্ভব? যখন ত্রিভুজের ছোট দুইটা বাহুর যোগফল, অথবা যে কোনো দুইটা বাহুর যোগফল তার বড় বাহু অপেক্ষা বড় হইতো বা বড় হয়, তাহলেই কেবল আমার ত্রিভুজ
অঙ্কন করা বা ত্রিভুজ গঠন করা সম্ভব, ঠিক না? তাহলে আমরা এখানে কি করব, আমি যদি এখানে অ্যালগরিদমটা লিখতে বলি তাহলে তুমি কি করবা? তুমি এটা অ্যালগরিদম লিখে ফেললো, আমি সেটা মুখে মুখে বলতেছি। এটা অ্যালগরিদম লিখবে কিভাবে? ধাপ 1 কাজ শুরু করি বা কাজ শুরু। ধাপ 2 দিয়ে লিখবা যে ত্রিভুজের 3টি বাহু এ বি সি এর মান নেই। এটা ইনপুট, মানে তোমার 2 নম্বর ধাপ শেষ। 3 নম্বর দিয়ে লিখবা যে তোমার এ বি ও সি এর মান যেন শূন্য না হয়, ঠিক আছে? বা এটা ইনপুটের মতো বলে দিতে পারো যে এ বি ও সি এর অশূন্য মান নেই। অশূন্য মান কেন বলতেছি? এটা এই জন্যই কারণ ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্য তো শূন্য হওয়া সম্ভব না, ঠিক না? তো সেটাই আর কি, সেজন্য এই কথাটা বলে দিলে আরও ভালো। এরপরে বলবা কি যে ত্রিভুজের হয় প্রসেস, মানে 4 নাম্বার ধাপ বা 3 নাম্বার ধাপে গিয়ে লিখবা যে এ যোগ বি গ্রেটার দেন সি অ্যান্ড বি যোগ সি গ্রেটার দেন এ, মানে যে কোনো দুইটা বাহু অপর বাহু অপেক্ষা বড়, মানে এ যোগ বি গ্রেটার দেন সি, অথবা কি লিখবা যে বি যোগ সি গ্রেটার দেন এ, অথবা বি যোগ হচ্ছে কি বলে এ যোগ সি গ্রেটার দেন বি। এই তিনটা যদি মেনটেন করে, তার মানে প্রসেস মেনটেন করে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 3 নাম্বার ধাপ। তারপর 4 নাম্বার ধাপে দিবে যদি এটা সত্য হয়, যদি এটা ঠিক হয়, 3 নাম্বার ধাপ যদি সত্য হয় তাহলে ত্রিভুজ গঠিত হবে। এরপর 5 নাম্বার ধাপ লিখে লিখবা যে যদি এটা সত্য না হয় তাহলে ত্রিভুজ গঠিত হবে না। তাহলে ধাপগুলো আমি আবার একটু বলতেছি, একটু সুন্দর করে শুনে লিখে ফেলতে পারো। যে ধাপ 1 কাজ শুরু, ধাপ 2 ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি এর মান নেই বা এ বি সি এর অশূন্য মান নেই। 3 নাম্বার ধাপ, ওখানে লিখবে এ যোগ বি গ্রেটার দেন সি এবং বি যোগ সি গ্রেটার দেন এ যোগ সি গ্রেটার দেন বি। ধাপ নাম্বার 4 দিয়ে লিখবা যদি 3 নাম্বার ধাপ সত্য হয় তাহলে ত্রিভুজ গঠিত হবে। 5 নাম্বার ধাপ দিয়ে লিখবা যদি 3 নাম্বার ধাপ সত্য না হয় তাহলে ত্রিভুজ গঠিত হবে না, কাজ শেষ, ঠিক আছে? বা 4 নাম্বার এবং 5 নাম্বার ধাপকে একসাথে লিখতে পারো, মানে ধাপ 4 লিখে ওটাকে একসাথে লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তো এটার ফ্লোচার্টটা দেখলে আই হোপ এটা তোমার আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা একটু ভালো করে খেয়াল করো যে আমরা কাজটা শুরু করলাম। কাজের ইনপুট হিসেবে আমরা ত্রিভুজের বাহু 3টাকে ধরছি এবিসি, এদের মান নিলাম, অর্থাৎ স্টার্ট, এবং কাজ শুরু মানে ইনপুট নিলাম, সুতরাং আমি সামুদ্রিক আঁকলাম। এখন এখানে আমার শর্ত আসবে, কেন? শর্তটা হচ্ছে যে আমার এ বি এবং সি এদের মান কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। এটা হচ্ছে প্রধান শর্ত, যে ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্য কী হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। এর মানও শূন্য হওয়া যাবে না, বির মান এবং সির মান কোনোটার মানই শূন্য হওয়া যাবে না। যদি শূন্য হয়ে যায়, মানে যদি এটাকে মানে, তাহলে তোমার ইয়েস। এ বি সি কোনোটার মান যদি শূন্য না, তাহলে তুমি যে দেখছো যে হ্যাঁ কোনোটার মান শূন্য নয়, তার মানে ইয়েস। হ্যাঁ কোনোটার মানে শূন্য নয়, ইয়েস দ্বারা ওয়াই দ্বারা ইয়েস বোঝাচ্ছে। অর্থাৎ এটা মিন করতেছে কি যে আমার এই যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আমি নিচ্ছি যে এ বি সি, এটা কোনোটার মানে কি নয়? শূন্য নয়। তার মানে এটা ইয়েস, মানে এই শর্তটাকে সে মানতেছে। যদি ইয়েস হয় তাহলে এই ধাপে আসবে। আর যদি হ্যাঁ যে কোনো একটার মান শূন্য, অর্থাৎ নো, যে হ্যাঁ এই শর্তটাকে মানতেছে না, এটা একটা শর্ত। ত্রিভুজ গঠিত হবে কি না তার প্রথম শর্তই হচ্ছে যে 3টে বাহু কোনো বাহুর দৈর্ঘ্যই কী হতে পারবে না? শূন্য হতে পারবে না বা অশূন্য হতে হবে। এই শর্তটা মানছে মানে ইয়েস, এই শর্তটা মানে নাই তার মানে নো। যদি নো হয় তাহলে তুমি লিখবা যে কোনো ত্রিভুজ গঠিত হবে না। এটা ফলাফল, প্রিন্ট নো ট্রায়াঙ্গেল। প্রথম শর্ত বুঝে গেছে? তাহলে যদি আমার ইয়েস হয় যে হ্যাঁ এটা শর্তটা মেনে চলছে, শর্ত মেনে না চলে ত্রিভুজ গঠিত হবে না, এটা আউটপুট হয়ে যাবে। আর যদি শর্ত মানে তাহলে তুমি এখানে আসবা। সেখানে আরও একটা শর্ত, সেটা কি? যে ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য তার যেই অপর বাহু অপেক্ষা কী হতে হবে? বড় হতে হবে। বা কথাটা হচ্ছে এরকম ছিল আসলে, যে ত্রিভুজের ছোট 2টা বাহুর দৈর্ঘ্য তার বৃহত্তম বাহু অপেক্ষা যদি বড় হয় তাহলে ত্রিভুজ গঠিত হবে। এখন এ বি সি এই 3টার মধ্যে কোনটা বড় কোনটা ছোটো সেটা যেহেতু আমরা জানি না, সুতরাং আমাদেরকে লিখতে হবে এ যোগ বি গ্রেটার দেন সি, অথবা বি যোগ সি গ্রেটার দেন এ, অথবা আমাদেরকে লিখতে হবে সি যোগ এ গ্রেটার দেন বি। এই তিনোটাই যদি সে মেনটেন করে, যদি করে মানে ইয়েস, আর করে না মানে নো। এটা একটা শর্ত, যখনই শর্ত আসবে তখন এটা দুইটা
আমার দুইটা ফ্লো চার্ট হবে, একটা হবে নো এর জন্য, একটা হবে ইয়েসের জন্য। মানে এটা মেনে চলছে তাহলে ইয়েস, এটা মেনে চলে না তার মানে নো, সরাসরি আউটপুট হয়ে যাবে, কোনো ট্রায়াঙ্গেল হবে না। ইয়েস যখন এই শর্তটা মানছে তখন ইয়েস দিয়ে আমি আরও একটা শর্তে চলে গেলাম, কারণ ট্রায়াঙ্গেল হবে কি হবে না তার দুইটা শর্ত। তো এখানে এখানে যখন আমি আসলাম তার মানে এই শর্তের জন্য আমার কয়টা ফ্লো চার্ট আবার হবে? দুইটা হবে, একটা ইয়েস আর একটা নো। যদি এই শর্তটা সে মেনে না চলে তাহলে মানে নো, অর্থাৎ এটা ট্রায়াঙ্গেল হচ্ছে না। শর্ত মেনে চলা মানে না মেনে চলা মানে ট্রায়াঙ্গেল হচ্ছে না, এটা আউটপুট। এই শর্ত মানে তার মানে ট্রায়াঙ্গেল হয় না, এটাও মানে না তার মানে ট্রায়াঙ্গেল হয় নাই, বা এটা মানছে এটা মানে নাই, তাহলে ট্রায়াঙ্গেল হবে না। ঠিক আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য কোনোটাই শূন্য নয় কিন্তু এই শর্ত মানে নাই, তার মানে কিন্তু ট্রায়াঙ্গেল হবে না। আমার দুটো শর্তই মানতে হবে। তাহলে এই শর্ত থেকে যেভাবে আমি দুইটা ইয়েস নো দিয়ে দুইটা প্লোসার রাখলাম, নো এর জন্য এখানে চলে আসলাম, ইয়েসের জন্য এখানে আসলাম। ইয়েসে এসে আমি দেখলাম আবার এই শর্তের ক্ষেত্রে আমি দেখলাম যদি শর্তটা না মানে তার মানে ট্রায়াঙ্গেল হবে না, যদি শর্ত মানে তার মানে ট্রায়াঙ্গেল অঙ্কন করা যাবে। এখন এখানে আমার আর কোনো শর্ত বা কন্ডিশন আমার নাই বা লাগবে না একটা ট্রায়াঙ্গেল হবে কি হবে না তার জন্য। সুতরাং আমরা আর কোনো ইয়েস দিয়ে যে আবার কোনো ট্রায়াঙ্গেলে শর্তে যাব সেরকম আমাদের আর দরকার নেই, কারণ আমরা দুইটা শর্তের মধ্যে পজিটিভ পেয়েছি। এর মানে হচ্ছে যে আমাদের ট্রায়াঙ্গেল আঁকা সম্ভব, অর্থাৎ ফ্রি ট্রায়াঙ্গেল, অর্থাৎ ট্রায়াঙ্গেল আঁকা যাবে। তাহলে আমাদের আউটপুট পেয়ে গেছি। এখন আউটপুটটা কি এটা দিয়ে কি আউটপুট দিব? না, এই যে এরকম হলে বা এরকম হলে আউটপুট পাওয়া যাবে না বা ট্রায়াঙ্গেল হবে না, আর এরকম হলে ট্রায়াঙ্গেল আঁকা যাবে বা ট্রায়াঙ্গেল গঠন করা সম্ভব, দুটোই আমার আউটপুট। ঠিক আছে, সুতরাং এখান থেকে এইভাবে এসে এভাবে একটা তোমার হচ্ছে যে বৃত্ত দিবা, দিয়ে এখানে লিখবা ইন্ট। তাহলে কন্ডিশনাল। আমরা আরও একটা কাজ দেখি। দেখো আমাদের গত যে ফ্লোচার্টটা ছিল বা অ্যালগরিদম ছিল সেটা অপেক্ষা এটা আরও সহজ। আমাদের সেখানে দুইটা শর্ত আসছে, তো দুইটা শর্ত হলো ওটা কিন্তু মোটামুটি কাছে সহজে ছিল, কারণ আমরা ক্লাস 9-10 বা ছোটো 6-7 বইগুলো তো জ্যামিতিক কাজ এগুলো থাকে যে একটা ত্রিভুজ গঠিত হওয়া সম্ভব কি না তিনটা বাহুর দৈর্ঘ্য দেখে সেটা বলা যায়। তো সেটাই এখানে কন্ডিশন, হয়তো সেখানে আমাদের কন্ডিশন দুইটা হয়, একটা হচ্ছে যে কোনো বাহুর দৈর্ঘ্য শূন্য হওয়া যাবে না, এটা একটা শর্ত। যখনই শর্ত আসবে তখন তার দুটো ফ্লোচার্ট তৈরি হয়ে যায় অটো। একটা হচ্ছে ইয়েস, যে আমার এই শর্ত মানছে তার মানে ইয়েসের জন্য একটা ফ্লোচার্ট হতে থাকে, আবার যদি নো হয় তার জন্য একটা ফ্লোচার্ট হয়। তো আমরা এখানে আরও দেখি, এগুলো কাজ করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে কাজটা ছিল এরকম যে কোনো একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা তার নির্ণয়ের জন্য তোমাকে অ্যালগরিদম বা ফ্লোচার্ট তোমাকে তৈরি করতে বলছে। মানে একটা সংখ্যা তোমাকে দেওয়া হলো, এখন সংখ্যাটা কি হচ্ছে ঋণাত্মক নাকি ধনাত্মক, এটা কীভাবে বোঝা যাবে? তো এটাতে হচ্ছে যে আমি যদি অ্যালগরিদমটা বলি, সেটা হচ্ছে আমি কাজ শুরু করলাম এবং একটা সংখ্যা ইনপুট নিলাম, কারণ আমাদের ইনপুট নিতে হয়। এটা কাজ শুরু করা, ইনপুট নেওয়া, কাজের আউটপুট পাওয়া, কাজ শেষ করা, এগুলো হচ্ছে যে এগুলো থাকবেই। তো কাজটা শুরু হলো, ইনপুট হিসেবে আমি একটা সংখ্যাটা দিলাম n, যে সংখ্যাটি নিই। এখন এই সংখ্যাটা যদি শূন্য অপেক্ষা মানে তুমি যে সংখ্যাটাকে n নিছো, n একটা সংখ্যা তুমি ধরে নিছো, যদি এই n এর মানটা বা সংখ্যাটা যদি শূন্য অপেক্ষা বড় হয়, ঠিক আছে, তাহলে n>0 যদি সত্যি হয় তাহলে এটা একটা ধনাত্মক সংখ্যা। মানে যদি n>0, এটা তো একটা শর্ত, n>0 এটা কি একটা শর্ত যে n0 অপেক্ষা বড় হলে এটা ধনাত্মক হবে, তাহলে এটা কি একটা শর্ত বোঝাচ্ছে না? তো শর্ত হলে আমার দুইটা আউটপুট আসবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো এর জন্য। যদি এই শর্তটা সে মেনে চলে অর্থাৎ সত্য বলে তাহলে আমি ধনাত্মক সংখ্যা পাবো, আর যদি বলে যে না, যে এটা তোমার হচ্ছে যে এটা সত্য নয়, তাহলে সেক্ষেত্রে আমি আরেকটা আউটপুট পাবো। তো এটাই লিখলাম, শর্তটা হচ্ছে যে n>0, এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি হবে? n ধনাত্মক সংখ্যা, তাহলে তুমি ফলাফল লিখবে কি পজিটিভ বা ধনাত্মক সংখ্যা। আর অন্যথায়, অর্থাৎ যদি তোমার এই শর্তটা সে না মানে, অন্যথায় বলার অর্থই হচ্ছে যে ঘটনা সত্য নয়, বা তুমি পুরো কথাটাও লিখতে পারো যে যদি n>0 সত্য না হয়, মানে যদি সে কন্ডিশন না মানে, তাহলে ফলাফলটা নেগেটিভ। ওকে, তাহলে যদি আমার n>0 হয় তাহলে সেটা সত্য, যদি এটা শর্ত, এই শর্তটা যদি সত্য হয় তাহলে পজিটিভ, আর এই শর্ত যদি আমার কি হয়, মিথ্যা হয়, তাহলে এটা নেগেটিভ, তাহলে তুমি ফিন দিয়ে লিখবে নেগেটিভ নাম্বার। তাহলে আমার কাজটা শেষ। তাহলে এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমার ফলাফল কয়টা আসবে? দুইটা, একটা ইয়েসের জন্য একটা নো এর জন্য। তাহলে আগের কাজের সাথে জাস্ট এটার ব্যতিক্রম এটাই যে আমার কন্ডিশন আসতেছে, আমি দুইটা আউটপুট পাচ্ছি, একটা ইয়েস এবং অ্যানাদার ফর নো।
তো আমি দেখি এটার আর অ্যালগোরিদম তুমি পারো, এর অর্থ হচ্ছে তুমি ফ্লোচার্টটা অনায়াসে পারো। দেখো আমি অ্যালগোরিদমের প্রথম ধাপটা ছিল কাজ শুরু মানে স্টার্ট লিখলাম, বাংলায়ও লেখা যাবে। এটা ইলিপস বা আমি উপবৃত্ত ব্যবহার করলাম। দেন আমি ইনপুট নিচে একটা সংখ্যা, সেটাকে বললাম n। সুতরাং সামান্তরিক এঁকে এখানে ইনপুট n লিখতে হবে। তারপর আসছে আমার শর্তটা কী ছিল, n গ্রেটার দেন 0, এটা কোন এটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, যেটা একটা শর্ত। আর শর্ত যখন কোনো কিছু হয় তখন এরকম একটা চিত্র আঁকতে হয়, মানে হচ্ছে যে তোমার এটাকে মানে রম্বসও বলতে পারো, বাট এটার এই যে কোণাগুলো এগুলো এরকম প্যারালালি থাকবে আর কি, তোমার একই বিন্দুতে থাকবে, মানে একই হরাইজন্টাল লাইনে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে এটা একটা শর্ত। যদি এই শর্তটা সত্য হয়, সত্য মানে ইয়েস, যদি ইয়েস হয় তাহলে একটা আউটপুট পাচ্ছ, যদি নো হয় তার জন্য আরেকটা আউটপুট পাচ্ছ। ঠিক আছে, যদি আরও কন্ডিশন থাকতো তাহলে প্লোসারটা হয়তো আরও বাড়তো। এখন হয়তো এর জন্য আমার আর কন্ডিশন দরকার নেই, কারণ একটা সংখ্যা যদি 0 অপেক্ষা বড় হয় তাহলে সরাসরি বলে দেওয়া যায় এটা পজিটিভ, আর যদি না হয় তাহলে সেটা নেগেটিভ। তাহলে এই শর্ত মানছে, তার মানে প্রিন্ট করবা যে পজিটিভ নাম্বার, আর শর্তটা মানে নাই মানে নো, তাহলে প্রিন্ট দিবা নেগেটিভ। এখানে নো পুরো লেখা যাবে, ওয়াই ইএস পুরোটাও লেখা যাবে, বা ওয়াই লিখলেও তারা বুঝবে যেটা ইএস বোঝাচ্ছে। তাহলে আমি দুইটা আউটপুট পাচ্ছি। তাহলে এটাকে এইভাবে একটা তীরচিহ্ন দ্বারা এটাকে এক বিন্দুতে এনে এটাকে স্টপ করে দিবা যে কাজ শেষ হয়ে গেল। এনাদার আরেকটা সংখ্যা একই রকম, এটা বুঝে থাকলে এটাও খুবই সহজ, যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য একটি অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করো। এটা আমি বলবো না, এটা কাজটা করিয়ে পাঠাবা। সেটা হচ্ছে যে তোমার এটার মতোই, এখানে যেরকম শর্তটা ছিল কি যে n গ্রেটার দেন 0, এখানে তোমার শর্তটা হচ্ছে দুইটা সংখ্যা তোমাকে দিয়ে দেওয়া হলো, এখন দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে তুমি যদি দেখো যে a গ্রেটার দেন b, শর্তটা এগুলো তো আগের মতোই, যদি তুমি দেখো যে a গ্রেটার দেন v, তাহলে যদি এটা একটা শর্ত যে a গ্রেটার দেন b, অর্থাৎ তোমাকে প্রশ্ন করতেছে ইয়েস বা অর্থাৎ সত্য, তার মানে হ্যাঁ তুমি বলবা যে a হচ্ছে বড়। আর যদি এই ঘটনা সত্য না হয়, অর্থাৎ a যদি b অপেক্ষা বড় না হয়, অর্থাৎ মিথ্যা বা নো হয়, তার মানে a বড় নয়। নো মানে কি, যে a বড় নয়, তার মানে b বড়। তারপর তোমার স্টপ কাজ শেষ। তাহলে এ ছিল কন্ডিশনাল ইয়ে। আমরা আরও কন্ডিশনাল দেখব, আমি নেক্সট ক্লাসে মডুলাস করাবো। সেখান থেকে আমাদের যে শর্তভিত্তিক যে ফ্লোচার্ট বা হচ্ছে যে অ্যালগোরিদমগুলো সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা হয়তো নেক্সট ক্লাসে এই পার্টটা শেষ করে আমরা সি প্রোগ্রামিংয়ের দিকে আগাতে শুরু করব। তা আজকে এই পর্যন্তই থাকলো। যে কাজগুলো করানো হয়েছে এগুলো একটু কাজ করে আমাকে পাঠিয়ে দিবে, যাতে আমি দেখে ভুল হয়েছে কিনা সেটা দেখতে পারি।